This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই চোখ রাখবো মালদার দিকে। মালদায় তৃণমূল নেতা খুনের দলেরই সহ সভাপতিকে তলব পুলিশের। দুলাল সরকার খুনের ঘটনায় এবার তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ। নরেন্দ্রনাথের দুই ভাইকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। নিহত তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির বিবাদ ছিল বলে খবর সূত্রে, যদিও গোটা ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করছেন তৃণমূলের মালদা শহর সভাপতি। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, আর কি তথ্য সামনে আসছে? দেখো জয়নিকা, এই মুহূর্তে আমি ইংরেজবাজার থানার একেবারে সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে থানার ভেতরে রয়েছেন এই টাউন সভাপতি বা শহর সভাপতি তৃণমূলের নরেন্দ্রনাথ তিওয়ারি, তার ভাই বীরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার আরেক ভাই অখিলেশ তিওয়ারি। এই তিনজনকেই ডেকে পাঠানো হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি শুধু টাউন সভাপতি নয়, জেলার যথেষ্টই গুরুত্বপূর্ণ নেতা। তিনি মালদা জেলার যে হিন্দি সেল রয়েছে তৃণমূলের, সেই হিন্দি সেলের কিন্তু জেলা সভাপতিও। একই সাথে তিনি দীর্ঘদিন কাউন্সিলর ছিলেন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পর্যন্ত ছিলেন। তিনি প্রাক্তন চেয়ারম্যানও ইংরেজবাজার পুরসভার। তো ফলে বহুদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বর্ষিয়ান নেতা। তাকে কিন্তু তলব করা হয়েছে, তাকে এবং তার দুই ভাইকে। বিশেষভাবে উল্লেখ করতে হয় যে 2022 সালে পুরসভার নির্বাচনের পরের যখন ফলাফল ঘোষণা হয়, সেই সময় মার্চ মাসেই কিন্তু দুলাল সরকারের অনুগামীদের সঙ্গে এই নরেন্দ্রনাথ তিওয়ারির অনুগামীদের একটা বিবাদ বাধে এবং সেখানে তার পারিবারিক বিবাদও, সেখানে পরিবারও সেই বিবাদে জড়িয়ে পড়ে এবং নরেন্দ্রনাথ তিওয়ারি সেখানে গেলে তার ওপর হামলা চালানো হয়। সেই খবরও আমরা করেছিলাম এবং সেই দুলাল সরকারের অনুগামীরা তাকে মারধর করে। বেশ কিছুদিন এই নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এরপরে নিয়মিতভাবেই সেই বিবাদ চলছিল। কিন্তু এই দুলাল সরকার খুনের ঘটনায় আদৌ তিনি কতটা জড়িত বা জড়িত কিনা, এই জায়গায় তোমার কাছে ফিরবো। তার আগে ইংরেজবাজার থানায় যাওয়ার আগে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন এবং ঠিক কি বলছেন মালদার শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, আপনাদের শোনাবো। কারোর মৃত্যু কামনা করিনি, কোনোদিন মৃত্যু রাজনীতি করিনি। ব্লেম দেওয়া হচ্ছে, মানুষের মন তো আমরা বলতে পারবো না, কিন্তু হয়তো আমাকে ভিক্টিমাইজ করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, পুলিশ তদন্ত করছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সত্যটা একদিন বেরিয়ে আসে। এই সত্য বেরোনোর অপেক্ষায় বসে আছে, যার জন্যে আমরাও বড় মাহাতো এবং স্বপ্নে ভাবিনি যে এটা কোনোদিন আমাদেরকে ফের আর অপেক্ষায় আছি যে সত্যিটা বেরিয়ে আসুক। অবশ্যই চাই, আমিও চাই তদন্ত হোক, সত্যিটা উঠে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে, প্রশাসনের উপরে ভরসা আছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, মালদায় তৃণমূল নেতা খুনে দলেরই শহর সভাপতিকে এবার তলব করল পুলিশ। দুলাল সরকার খুনের ঘটনায় এবার তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নরেন্দ্রনাথের দুই ভাইকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। নিহত তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির নাকি বিবাদ ছিল, এমনটাই জানা যাচ্ছে। যদিও গোটা ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করছেন তৃণমূলের মালদা শহর সভাপতি। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, একটা বিষয় বলো, এই শহর সভাপতির বিষয়টা কোথা থেকে সামনে এলো বা পুলিশ কোন ক্লিউ ধরে এগোচ্ছে? তার কারণ শুধুমাত্র কি দুজনের মধ্যে একটা বচসা বিবাদ ছিল সেটাই লিঙ্ক, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে যেটা পুলিশের হাতে এসে পৌঁছেছে যে তথ্য? দেখো, যে প্রশ্নটা উঠছে কারণ হচ্ছে যে এলাকাতে 22 নম্বর ওয়ার্ড, যেখানে দুলাল সরকার এখন এই মুহূর্তে কাউন্সিলর ছিলেন। বিজেপি সাংসদ খগেন মুর্মু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাই। মালদায় তৃণমূল নেতা খুনে এবার দলেরই শহর সভাপতিকে তলব করল পুলিশ। দুলাল সরকার খুনের ঘটনায় এবার তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার দুই ভাইকেও। আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি মনে করছেন এক্ষেত্রে?
দেখুন, যে দুর্ঘটনা যেটা ঘটেছে সে খুবই দুঃখজনক এবং খুবই আতঙ্কের। যেভাবে খুন হয়েছেন, যেভাবে তাকে তাড়া করে খুন করা হয়েছে, এটা মালদার মানুষের কাছে এটা খুবই আতঙ্কের একটা হচ্ছে যে বাতাবরণ তৈরি হয়েছে। যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনি একজন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের তিনি একজন ওই এলাকার নেতা, জেলার নেতা। তো এইভাবে যদি খুন হয় এটা কিন্তু আমরা মনে করি যে এটা পশ্চিম বাংলাতে যে আজকে যে বিশেষ করে তার যে নিরাপত্তা মানুষের, এই নিরাপত্তা দিনের পর দিন কিন্তু খুবই কমে চলেছে, মানে কমে যাচ্ছে। তো কোথায় মানুষ আজকে একজন তৃণমূল কংগ্রেসের সরকার আছে এবং শাসক দলেরই একজন জনপ্রতিনিধি, একজন নেতা এভাবে খুন হলেন, এটা তো নিরাপত্তা ভীষণভাবে আমরা মনে করছি মানুষের নিরাপত্তা আরো কমে যাচ্ছে দিনের পর দিন। তো এইটা অবশ্যই হচ্ছে খুঁজে বার করা দরকার। যারা এর সঙ্গে যুক্ত আছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা খুনি, তাদেরকে পুলিশ তদন্ত করুক। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, তিনি পুলিশ মন্ত্রী, যে খুঁজে বার করুন। আপনার নিজের দলের একজন খুন হলেন, তো যারা খুনি তাদের খুঁজে বার করে, প্রকৃত খুনি তাকে খুঁজে বার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই দাবি করব। আজকে যে মালদা জেলাতে শুধু না, আজকে সারা পশ্চিম বাংলা। কিন্তু একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাইবো খগেন বাবু, সেটা হচ্ছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু নিজে আজ দাবি করেছেন যে তিনি নির্দোষ, তিনি এই খুনের রাজনীতিতে বিশ্বাস করেন না। আপনার সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া? এটা পুলিশের তো দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব। যারা আজকে গোয়েন্দারাও জানতে পারলেন না যে এরকম একজন খুন হতে পারেন, তাহলে আমাদের এখানকার যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তাদের কি ছিল, তারা কেন এতদিন ধরে বুঝতে পারেননি কারা খুন করতে পারে বা খুন হচ্ছেন বা এরকম একটা চক্রান্ত চলছে। আজকে খুন হওয়ার পরে পুলিশের দায়িত্ব খুনিকে খুঁজে বার করা, প্রকৃত খুনি যে আছেন তাকে খুঁজে বার করা এবং তাকে সেটাই একমাত্র কাজ হওয়া উচিত পুলিশের। অনেক ধন্যবাদ খগেন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি জানালেন যে পুলিশের, এবং খুব যুক্তিযুক্ত কথা, যুক্তিযুক্ত বিষয় তিনি সামনে এনেছেন, যে পুলিশের ভূমিকা হওয়া উচিত যে কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করা। এদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি আজ তিনি যখন গিয়েছিলেন পুলিশের কাছে এবং তার দুই ভাইও গিয়েছিলেন, তার ভাই কি বলছেন শোনাবো। আমি বলতে পারবো না, এটা আমি তো জানি না, আমি রাজনীতি করি না, রাজনীতি সম্বন্ধে কিছু জানি না। আর এগুলোর মধ্যে আমাদের বাড়ি কেউ নাই, এটুকু 100% আমি বলছি যে পুলিশের সাথে কথা হয়েছে। না না না, এখনই কথা বলবো। এর আগে তো ইয়ে হয়েছিল 2022 সালে একটা গোলমাল হয়েছিল, ওটা তো এখন ওই সময় হয়েছিল। কি হয়েছিল? ওই একটা ছোট মোটো ঘটনা হয়েছিল, ওটা বেশি আর দুলাল, হ্যাঁ ওটা দুলাল সরকারের সাথে সেরকম কিছু ছিল না, দুষ্কৃতীদের সাথে হয়েছিল। এদিকে ফের বেপরোয়া ঢাকা যুদ্ধজিগিরের মাঝেই এবার সীমান্তে সরাসরি সংঘাতে বর্ডার বাংলাদেশ। নদিয়া থেকে মালদা একাধিক সেক্টরে প্ররোচনা দিচ্ছে বিজিবি। মালদার বৈষ্ণবনগরেও বিএসএফ কে কাঁটা তার দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বিএসএফ এর সমর্থনে স্লোগান সুখদেবপুরের সুখদেবপুরের বাসিন্দাদের। অন্যদিকে কৃষ্ণনগর সেক্টরে বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বর্ডার গার্ড বাংলাদেশের। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মহাদেবের কাছে। মহাদেব, আসলে বিজিবির সমস্যার জায়গাটা কোথায়? মানে তারা নতুন করে উত্তেজনা কেন ছড়াতে চাইছে? দেখো, এলাকার মানুষ যেটা বলছেন যে মাঝে মধ্যে মাইকিংয়ের শব্দ আসছে যে নদীতে নামতে দেওয়া হবে না। কোদালিয়া নদী রয়েছে এখানেই, আর সেই নদী থেকে 100 মিটার 150 মিটার দূরে মানুষ বসবাস করেন। নদীর ধারেও মানুষ রয়েছেন, এই সকল গ্রামের মানুষরা রয়েছেন, তারা ছোট থেকে রয়েছেন, যারা নদীতে যেতেন, মাছ ধরতেন, স্নান করতেন, ওপারে নদীতে রয়েছে। তারাও কিন্তু এখন বলছেন যে এই ঘন ঘন মাইকিং শুরু হয়েছে, অর্থাৎ পায়ে পা দিয়ে যেন একটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা পরিকল্পনা চলছে। এই কারণেই যে তারা বলছে যে ওই নদীটা তাদের নয়, এই গ্রাম রয়েছেন তারা বলছেন এই গ্রামেরও 150 মিটার দিয়ে দিতে হবে। এখানে আমার জন্মের থেকে তো এখানে আছি। বাংলাদেশ যখন পাকিস্তান যখন হয়েছিল তার আগের থেকে আমরা এখানে বসবাস করি। এখন কি বলছে বাংলাদেশ? এখন বাংলাদেশ বলছে আমরা আমাদের দখলের অধিকার।
কিন্তু সেটা অর্থাৎ নতুন করে মাইকিং শুরু করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং বলা হচ্ছে নদীতে নামতে নাকি দেওয়া হবে না, এরকম বিভিন্ন ধরনের ফতোয়া জারি করা হচ্ছে এবং এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা এই নিয়ে কি বলছেন, একগুচ্ছ ক্ষোভ অভিযোগ উগরে দিচ্ছেন তারা, আপনাদের শোনাবো। মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এদিকে এই ঘটনায় প্রাক্তন বিএসএফ কর্তা কিংবা প্রাক্তন এনএসজি কর্তা কি বলছেন আপনাদের শোনাবো। বাগদোয়ার ফেন্সিং যেটা আমরা দিয়েছি, আগেও দিয়েছি, এখনো দেব, তবে লক্ষ্য রাখতে হবে যে 150 গজ ভেতরে যেন জিরো লাইন থেকে হয়। আমার মনে হয় না যে বিজেপি যদি মানে বেশি ইয়ে করে তাহলে ওখানে যে লোকাল কমান্ডার আছেন হোয়াট এভার হি বেস্ট থিঙ্ক দ্য অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট হিম। আমরা অনেক ভদ্র, কিন্তু সেই ভদ্রতা অর্থ এই যে আমরা দুর্বল নই। দ্যাট পিপল মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিয়েলাইজ বাই নাও। এই যে ব্যবহার, সে ব্যবহার কিংবা ওদের যে পশ্চাৎটা আমরা মেনে নিচ্ছি না। ওরা চাইছে যেভাবে হোক ভারতকে প্রভোগ করে, প্ররোচনা করে এমন কিছু করতে, যদি ভারত কোন রকম হস্তক্ষেপ করে, সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করে, তাহলে ওরা সেই যেটা বিশ্ব ভ্রাতৃত্ব ইসলাম খাতরাপে সেই ডাক দিয়ে শুরু করবে। কারণ ওরা খুব ভালো করে জানে ইউনুস, ওদের কাছে লাস্ট ডেডলাইন 20 জানুয়ারি। 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু এখনো ইউনুসকে যারা সাপোর্ট করছে, হাত বাড়াচ্ছে, সবাই হাত সরিয়ে নেবে। এই জন্য প্ররোচনা, তার আগে ভারতকে যদি একটা সংঘর্ষে লিপ্ত করা যায়, এটাকে ভারত সরকার সঠিকভাবেই এটাকে মূল্যায়নও করেছে এবং সেইভাবেই ট্যাকেল করবে, চিন্তার কারণে। এদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না। TV9 বাংলায় সীমান্তে বিজেপির উস্কানির খবর দেখে নাম না করে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারী নয়, পাশাপাশি তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, আপনাদের শোনাবো। উস্কানি খেয়ে কিছু ছেলে যারা বিজেপিতে আছে তারা একটু নাটক করছে, পরে আচ্ছা করে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিলে এটা সব ঠিক হয়ে যাবে। এগুলো মানে আমি বলছি যে পাগলের নিজের ভালো বোঝে, কিন্তু এই মুসলিম মৌলবাদীরা সেটা বোঝে না। সর্বত্র এরা যেখানে যেখানে হামলা করেছে, নিজেদের কবর আলটিমেটলি নিজেরা করেছে। কেন্দ্রীয় সরকার যদি ওখানে একের পর এক খারাপ ঘটনা, খারাপ সংলাপ, প্ররোচনামূলক সংলাপ, এই ধরনের আচার আচরণ চলতে থাকে, তারা যদি সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার, তারা তো আইন সংশোধন করে সীমান্ত থেকে 15 কিলোমিটারের বদলে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের দায়িত্বে নিয়ে নিয়েছে, তাহলে তারপরে এই ধরনের ঘটনা ঘটছে কেন? ওগুলো তো কেন্দ্রের দায়িত্ব। ওখানে বাংলাদেশ গার্ড যারা আছে, বিজিবি, আমাদের এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার যে প্রক্রিয়া চলছিল, তখন তারা এসে তারা জায়গাটা এমন ব্যাপার করে যে জায়গাটা তাদের, কাটা দেওয়াটা বন্ধ করার চেষ্টা করে। তখন বিএসএফ এবং সেই গ্রামের মানুষ যারা ইন্ডিয়ায় অধিবাসী, তারা মিলে প্রতিবাদ করাতে তারা পিছু হটে এবং পরবর্তীতে কাজটা চালু হয়েছে। বাংলাদেশের যে সরকার চলছে,
এবং তার যে এই বিজেপি ফোর্স, এদের যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা যেভাবে ইন্ডিয়ার বিদ্বেষ ছড়াচ্ছে, এবং কথায় কথায় যদি এরকম ঘটনা সৃষ্টি হয় তাহলে এটার থেকে কোনো বড় ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চিত। আমাদের যে কাঁটাতারের বেড়াটা হচ্ছে ভারত সরকারের, সেটা কাঁটাতারের বেড়ার জন্য গর্তটা তো খোঁড়া সবই কমপ্লিট ছিল, অ্যাঙ্গেলগুলো ওটার কাজ শুরু হয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গত পরশু, সম্ভবত পরশু দিন, একদিন আগে ওই বাংলাদেশের বিজেপি কিছু পাবলিককে নিয়ে, বাংলাদেশের পাবলিক রাতারাতি দেখা যাচ্ছে যে প্রায় 100টা মতো ব্যাংকার তারা করে নিয়েছে। হ্যাঁ, করে নেওয়ার পরে কালকে যখন বিএসএফ যায় ওখানে, তখন দেখতে পাই যে এই ব্যাপার। তারপরে ওখানে ব্যাংকার করেছে, মানে বড় বড় গর্ত আর কি করতে দিবে না বলে ব্যাংকার করেছে ওরা বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজেপি, যেটা ইন্ডিয়ার মাটিতে এসে ওরা হামলা করছিল যাতে করে আমাদের যে অ্যাঙ্গেল গুলো পোতা হবে ইন্ডিয়ার কাঁটাতারে বেড়া, সেটা যেন করতে না পারে। এই জন্য কিছু লোককে নিয়েছে, ঢিল ছোড়াছুড়ি করে, হাসুয়াও দু একটা মনে হয় 2-4 হাসুয়াও চালাচালি করছিল। তখন এইগুলো দেখে বিএসএফ দেখে, আমাদের এদিকার যে সুখদেবপুরের বাসিন্দারা দেখে যে বিএসএফ এর উপর হামলা হতে পারে, তখন এখানকার গ্রামবাসীরাও ছুটে যায়। এবার মানে অধিক সংখ্যক লোক যাওয়ার ফলে ওখানে তারা পরে ওখান থেকে পালিয়ে যায় আর কি, আমাদের ইন্ডিয়ার মাটি ছেড়ে ওরা নিজের এলাকায় চলে যায়, পালিয়ে যায়।